মানে বেড়ালে রং দেখার দরকার নেই, ইঁদুর ধরলেই হলো। ঠিক 64 সালে সিপিআই ভেঙে সিপিএম হচ্ছে, কিন্তু দুটো পার্টিরই আদি অঙ্গীকার ছিল দেশে বিপ্লব করা। বিপ্লব তারা করতে পারেননি। আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মাথার উপর একজন সম্মোহনী নেতা বা নেত্রী, এবং তলায় আম জনতা। পাকিস্তান যদি মোল্লাদের দেশ হোক, আমাদের দেশটা পুরোহিতদের দেশ হবে না। এইটাই ছিল ওনাদের মডেল। শিক্ষামন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম প্রশ্ন যেটা আপনাকে করব সেটা হচ্ছে যে শীতের সকালে কেমন আছেন বলুন। শীতের সকালে রাজনৈতিক উত্তাপ, হ্যাঁ, আমার তো মনে হয় যে আমাদের রাজ্যেই রাজনৈতিক উত্তাপটা একটু বেশি, সবসময় বেশি ছিল, কারণ পলিটিক্যালি আমরা অনেক বেশি ভাইব্রেন্ট। আমাদের যে কোনো রাজনীতি নিয়ে অমর্ত্য সেনের একটা বই আছে, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স। আমার মনে হয় নামের বইটা একটু সংশোধন করে লেখা উচিত, আর্গুমেন্টেটিভ বেঙ্গলিস। হ্যাঁ, তর্কপ্রবণ বাঙালি। ফলে যেহেতু সব ব্যাপারে আমরা তর্ক করি, তর্ক করতে আমরা ভালোবাসি, যদিও তার একটা মানে ভালো দিক আছে, যেমন তেমনি পুরো আলোচনাটাই রাজনৈতিক ডিসকোর্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এটা সমাজে এখন তৈরি হয়েছে। সবকিছুতেই রাজনীতি। এইটা আমার মনে হয় যে অনেক অংশে আমাদের মানে সত্তা বা আত্মা শব্দটা একটু ভারী শোনাবে, তার ক্ষয় ঘটায়। তো এই যে রাজনৈতিক উত্তাপ আমাদের রাজ্যে এখন চলছে, তার সঙ্গে বৈপরীত্য হিসেবে তুমি যে শীতার্থ যে সকালের কথা বলছো, এই দুটোর কলিশনে এবং সমন্বয়, মানে সংঘর্ষে এবং সমন্বয়, সব মিলে ভালোই আছি। এবার আমি একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে একটু আগে ফিরিয়ে নিয়ে যাব, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার এই পরিচিতি বলুন বা তার আন্দোলনের সাথে জড়িয়ে যাওয়া বলুন, এই পরিচিতির সূচনাটা যদি একটু বলেন, কিভাবে তার সাথে ইন্ট্রোডাকশন হলো বা কিভাবে আপনি তার সাথে যুক্ত হলেন। এমনিতে আমার সঙ্গে আগের সরকারের সম্পর্কটা একটু মানে কি বলবো, একটু উচ্চাবচ ছিল। এই কারণে উচ্চাবচ ছিল, আমার 2002 সালে লেখা একটা থিয়েটার, সেটা খুব পপুলার হয়, উইঙ্কেল টুইঙ্কেল। একদমই তাই। এইবার উইঙ্কেল টুইঙ্কেল আমি এখনো মনে করি এটা রাজনৈতিক থিয়েটার নয়। এটা দুই বাবা ছেলের গল্প, দুটো সময়ের গল্প, দুজনে দুটো প্রজন্মকে রিপ্রেজেন্ট করে। বাট মিডিয়া এটাকে একটা রাজনৈতিক ব্র্যান্ডিং দেয়। আমার ধারণা অনেকেই উইঙ্কেল টুইঙ্কেল দেখে বা না দেখে এটা একটা সিপিএম বিরোধী থিয়েটার, এইরকম একটা তকমা উইঙ্কেল টুইঙ্কেলে গায়ে পড়ে। আচ্ছা, যেটা আমার দিক থেকে কখনোই মানে কি বলবো, ইনিশিয়েট করা ছিল না। যখন ওই থিয়েটার একটা নিষিদ্ধ করা হয়, মানে নিষিদ্ধ মানে একটা জায়গায় শোয়ের বাধা টাধা দেওয়া হয়, তখনও যদি তুমি আমার সেই সময়কার স্টেটমেন্ট যদি দেখো, আমি বলেছি যে একটা থিয়েটার সমাজকে ওইভাবে প্রভাবিত করতে পারে না, এবং রাজনৈতিক লোকেদের থিয়েটারকে অতটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। মানে থিয়েটার সমাজে আসলে যদি সত্যিকারের থিয়েটার যদি জনপ্রিয় হয়, সেটা ওই থিয়েটারটার কারণেই হচ্ছে। অতিরিক্ত রাজনৈতিক ব্যঞ্জনা তার মধ্যে যদি খোঁজা হয়, তাহলে সেটা সেই মানে শিল্পের পক্ষে সেটা ভালো হয় না। যা শিল্পের পক্ষে ভালো হয় না, তা আসলে সমাজের জন্য ভালো নয়। এবার ওই যে উচ্চাবচতা ছিল তার মধ্যে, তাও সেটা মানে আমি আমার মতো করে কাজ চালাচ্ছিলাম। আমি তারপর উইঙ্কেল টুইঙ্কেলের পরে রাস্তা বলে সিনেমা বানাই। হ্যাঁ, প্রথম সিনেমা আমার, এবং সেটাও মানে এখন তুমি যদি ইউটিউবে খুলে দেখো, হুব্বা ওই রেকর্ডটা ভেঙে দিয়েছে। ইউটিউবে হিউজ এখনো ভিউয়ার আছে রাস্তা ছবির। রঘুবীর যাদব, মিঠুন চক্রবর্তী, অমিতাভ ভট্টাচার্য বলে একটি নতুন ছেলে এসে কাজ করে রাস্তায়। এইভাবে চলছিল। এবার 2006 সালে সিঙ্গুর আন্দোলন শুরু হয়। সিঙ্গুর আন্দোলনের সময় আমার বন্ধু দোলা সেন, সে অনেকে, এবং মহাশ্বেতাদি, কবির সুমন, বিশেষত কবির সুমনের এই আন্দোলনে জড়িয়ে যাওয়াটা, এটা আমাদের খুব হন্ট করে, এবং আমরা এই আন্দোলনে জড়াই। তো 2007 সালে নন্দীগ্রাম হয়, এবং সেই সময় আমরা থিয়েটারের বেশ কিছু বন্ধু, আমরা নাট্য একাডেমি তৎকালীন থেকে সেটা আমরা রিজাইন করি। রিজাইন করার পর আমাদের, আর মনে রাখতে হবে, 2005 সালে প্রথম 24 ঘন্টা চ্যানেল পশ্চিমবঙ্গে প্রবেশ করে, খবরের চ্যানেল। ঠিক আছে, একাধিক চ্যানেল তখন আসতে শুরু করে, আমি নামগুলো করছি না। এই চ্যানেলেরও তখন আমাদের
দরকার হয়ে পড়ে বা আমাদেরও দরকার ছিল যে টকশো নামে একটা নতুন জিনিস শুরু হয়, যেটা যেটা এক ধরনের সামাজিক প্রভাব বিস্তারকারী শক্তি হিসেবে কাজ করতে শুরু করে সেই সময়, সোশ্যাল ইনফ্লুয়েন্সার। মানে এই ইনফ্লুয়েন্স করার ক্ষমতা এই টকশোগুলোর তখন তো খুবই ছিল, খুবই ছিল। আমরাও দেখতাম ছোটবেলায়। হ্যাঁ, আমার ধারণা এখনো আছে। তা সেই সময় আমি আমার সঙ্গে আমার বন্ধুদের একটা দ্বিমত হয়। আমার বন্ধুরা বলে যে এ, এই বর্তমান শাসক দলকে চাই না, কিন্তু কাকে চাই সেইটা নিয়ে তারা খুব মানে বলতে চায় না, বা বলতে চায় যে এটা বলা ঠিক হবে না, আমাদের কাজ সেটা নয়। তারা তাদের দিক থেকে তাত্ত্বিকভাবে ঠিকই হয়তো বলেছিলেন, কিন্তু আমার তাত্ত্বিক মত ছিল যে আমি যখন কাউকে না বলছি, প্যারালালি আমার কাউকে পাশাপাশি হ্যাঁ বলা উচিত। আমি 2006-07 সালের অনেক বছর আগের কথা বলছি, 7-8 এই সময়। এবং 8 সালে আমি 2000 এবং যখন এগুলো বলছি, এবং সেটা আমি টেলিভিশনে গিয়েও বলতে শুরু করি, তো সেই সময় একজন রাজনৈতিক নেতা, যিনি আমাকে চিনতেন তৃণমূলে, যিনি এখানে তোমার সঙ্গে বসে টক শো করে গেছে, তা তিনি একদিন আমায় ফোন করলেন এবং আমাকে আর কৌশিক সেনকে, আমার বন্ধু, আমাদের সঙ্গে তখনই প্রথম মমতা ব্যানার্জির সঙ্গে উনি আলাপ করালেন। আচ্ছা। এবং 2008 সালের 21শে জুলাই, মনে রাখতে হবে তখন তৃণমূল কংগ্রেসের এমপি সংখ্যা মাত্র 1 আর বিধায়ক সংখ্যা মাত্র 30। সেই সময় আমি আর কবির সুমন আমরা 21শে জুলাই 2008 আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা 21শে জুলাইয়ের মঞ্চে, ধর্মতলার মোড়ে মঞ্চে আমরা চলে যাই। আচ্ছা। ওই আমার রাজনৈতিক, মানে আমি সেটা ওই ওই সত্যি কথা বলছি তোমায়, তখনও তার রাজনৈতিক গুরুত্ব আমি অতটা বুঝতে পারিনি। আমার মনে হয়েছিল যে উনি ডাকছেন এবং উনি এমন একটা কজে লড়ছেন, এই কজটায় ওনার পাশে আমার থাকা উচিত। প্লেন অ্যান্ড সিম্পল। যে মানুষের ওপর গুলি চলেছে, মানুষ জমি হারাচ্ছে, এর কত ফসলি জমি, তা ইচ্ছুক কে অনিচ্ছুক কে, এত তর্ক তখন আমি বুঝিনি। ওকে। হ্যাঁ, এটা শালি জমি না এটা ধানি জমি। আমার মনে হয়েছিল যে আন্দোলনটা অনেক মানুষ, বিশিষ্ট মানুষরা যুক্ত হয়েছেন, এবং যেটা জননেত্রী যে নেতৃত্ব দিচ্ছেন, এই কজটা আমার থাকা উচিত। তো 21শে জুলাই, ওই যে দিনটার কথা আমি পার্টিকুলারলি তোমায় বলছি, সেদিন আরও অনেকে যাওয়ার কথা ছিল, আমি তাদের নাম করছি না, অনেক বিশিষ্ট মানুষ, তারা সকালবেলায় জানিয়ে দেন যে তারা যেতে পারছেন না। একমাত্র কবির সুমন, তিনি আমায় বলেন যে এরা তো যাবে না বলছে আগের দিন রাত্রে, আমি আর তুমি কিন্তু যাবো। আমি না, হ্যাঁ কবির, আমি যাবো, আমরা যখন কথা দিয়েছি আমরা যাবো, আমাদের থাকতেই হবে ওনার পাশে। এবার পরদিন গিয়ে ওনার বাড়িতে যাই এবং ওনার সঙ্গেই আমরা গাড়ি করে আমরা ব্রিগেড মঞ্চে যাই। আচ্ছা। মানে সরি, ধর্মতলার মোড়ে যাই। এবার ওই আমার রাজনৈতিক, তুমি বলতে পারো যে আমার গায়ে ছাপ পাওয়াই প্রথম লাগলো। মানে আমি কোনোদিন কলেজ জীবনেও আমি কোনোদিন ভোটে লড়িনি। আমি জীবনে প্রথম ভোটে লড়ছি 2011 সালে। এর আগে আমি কোনো নির্বাচনেই লড়িনি। আমার এখনো মনে আছে তখন স্টার আনন্দের যে এক্সিট পোল হয় সেখানে দেখাচ্ছিল যে আপনি হারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বলেছিলেন, সম্ভবত সুমন দেখেই, যে আমি ভুল হতে পারি, আমার রিডিং কোনো ভুল হতে পারে না, কালকে ব্রাত্য জিতছে। আমার এখনো মনে আছে, এটা ভোটের আগের দিনকার কথা বলছি। আসলে লড়াইটা না একটা হিস্টোরিক্যাল লড়াই। মানে একটা 34 বছরের রেজিম শেষ হচ্ছে এবং সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতেই শেষ হচ্ছে। হ্যাঁ, আরেকটা নতুন যুগ আসতে যাচ্ছে। তো ওই সময়টা এখন ফিরে তাকালে আমার মনে হয় প্রায় একটা শেকোভিয়ান, মানে একটা চেকবের ব্যাপার আছে। একটা যুগ চলে যাচ্ছে, আরেকটা যুগ আসছে, একটা সময় চলে যাচ্ছে, একটা সময় আসছে। এইটা ওই 2011 ভোটটা আমার মনে হয় সেই সন্ধিক্ষণ, যেখানে একটা নতুন যুগের সূচনা হচ্ছে। এটা তুমি যেটা বলছো, এটা একদম ঘটেছিল। আমাকে ওই চ্যানেল আমাকে বলে আমি হেরে যাবো, হতেই পারে, মানে তাদের এক্সিট পোল যেটা এসছে তারা সেটাই বলেছেন। তো নেত্রী উনো, মানে শি ইজ ভেরি প্যাশনেট। না, আমি এটা আপনাকে জিজ্ঞেস করতাম যে আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায়, না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পর্কে কথা বলতে গেলে তার রাজনৈতিক দর্শনটাকে আগে আমার মনে হয় আমাদের কি বুঝি আমি সেটাকে একটু তোমাকে সঙ্গে শেয়ার করা দরকার। একটা জিনিস মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই লেফটিস্ট বলেন, আমরাও বলি, যে এখন এই বামপন্থা শব্দটার মানে কি এখানে। আমি বামপন্থা মানে আজকে ধরা যাক যে 64 সালে সিপিআই ভেঙে সিপিএম হচ্ছে,
কিন্তু দুটো পার্টিরই আদি অঙ্গীকার ছিল দেশে বিপ্লব করার। বিপ্লব তারা করতে পারেননি। এবার কমিউনিজমের এক ধরনের সংজ্ঞা পরিবর্তন হয়েছে 89 সালের পরে, বার্লিন দেওয়াল ভেঙে যাওয়ার পরে বা সোভিয়েত উঠে যাওয়ার পরে। হ্যাঁ, চীন সম্পূর্ণভাবে ওরা একটা নতুন কয়েন বার করেছে, চীনা অর্থনৈতিক তাত্ত্বিকরা, যে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি। এটা 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 চীনের টাকার রং দেখবো না কোথা থেকে আসছে, টাকা এলেই হলো। মানে বেড়ালের রং দেখার দরকার নেই, ইঁদুর ধরলেই হলো। ঠিক আছে, তো এইটা তো চীনের ব্যাপার, কিন্তু এটা তো গোটা পৃথিবী জুড়েই এক ধরনের ভাঙচুর হয়েছে। এবং ওই থেকে ল্যাটিন আমেরিকান যে বামপন্থা উঠে এলো, সেটা আবার সোভিয়েতের যে ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশন, এই পলিট ব্যুরো, সেন্ট্রাল কমিটি, জোনাল কমিটি, লোকাল কমিটি, এই তত্ত্বটাকে ভেঙে দিল। ওরা একটা নতুন বাস্তব, ওদের বাস্তব অনুযায়ী তাদের নিজস্ব বামপন্থার একটা মডেল তৈরি করলো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বামপন্থার মডেল হিসেবে দেখতে চাই। মানে মাথার উপর একজন সম্মোহনী নেতা বা নেত্রী। তুমি ফিদেল কাস্ট্রোর কথা ভাবো, বা এমনকি মাদুরো, যাকে আমেরিকা এখন ধরে নিয়ে চলে গেল, হ্যাঁ, হুগো সাভেজ। মাথার উপর একজন জননেতা বা নেত্রী, মাঝখানে একটা নড়বড়ে পার্টি বা সংগঠন, এবং তলায় আম জনতা। ঠিক আছে, তাহলে আবার কিন্তু মনে রাখতে হবে নেত্রীর আশাটায়, মানে রাজনৈতিক উত্থানটা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস, তাদের সূতিকাগারে। এবার সেইটা যদি হয়, তাহলে সেই কংগ্রেসের দুটো আদি বিষয় হচ্ছে, এক হচ্ছে সমাজতন্ত্র, নেহরুভিয়ান সমাজতন্ত্র, এবং দুই হচ্ছে কংগ্রেসের সেকুলারিজম। নেহেরু বা গান্ধী বা প্যাটেল, এরা যেহেতু প্রত্যেকে বিদেশে পড়াশুনো করেছিলেন, ওরা ওই লিবারাল ডেমোক্রেসির যে ধারণা, এটাই তো আমাদের ভারতবর্ষ আনতে চাইলেন। হ্যাঁ, যে আমরা কোনো মানে এটাকে ভারতীয় পাকিস্তান বানাবো না। ভারত ভারত, পাকিস্তান যদি মোল্লাদের দেশ হোক, আমাদের দেশটা পুরোহিতদের দেশ হবে না। এইটাই ছিল ওনাদের মডেল। এই যে সেকুলারিজমের ধারণা এবং সমাজতন্ত্রের ধারণা, তার সঙ্গে যদি আমি প্লাস ল্যাটিন আমেরিকান বামপন্থা ইকুয়াল টু তৃণমূল কংগ্রেস, তাহলে তৃণমূল কংগ্রেসের নিজস্বতাটা কি? সেটা হচ্ছে এই আঞ্চলিক বাঙালিয়ানা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দর্শন দাঁড়িয়ে আছে একটা লড়াই, একটা স্ট্রিট ফাইট, একটা আন্দোলন, তার সঙ্গে সেকুলারিজম এবং তার সঙ্গে বাঙালি অস্মিতা। এই তিনটে যোগফল বলতে হবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বা বাঙালির প্রতি আপনি কি কি করতে চান? মানে কোন কোন জিনিসগুলো ভবিষ্যতের জন্য প্রয়োজন আপনার মনে হয়? আমার যে খুব নিজস্ব এই নিয়ে কোনো পরিকল্পনা আমি তোমাকে শেয়ার করতে পারবো, কিছু নিশ্চয়ই আছে, সেটা আমি পারবো না। কারণ হচ্ছে এটা পুরোটাই আমাকে কথা বলতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। অর্থাৎ আমি তোমাকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম একটা পরিকল্পনা, এবং সেটা ধরা যাক মাননীয় মুখ্যমন্ত্রী ধরা যাক যে অনুমোদন করলেন না, তখন আমি এখানে মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হব। ঠিক আছে, বা ভুয়ো প্রতিশ্রুতি দায়ক হিসেবে চিহ্নিত হব। সেইটা আমি চাইছি না। আমার যে পরিকল্পনা আছে, আমি সেটা আমার কাজের মধ্যে দিয়ে বলতে চাই। মুখ্যমন্ত্রী যদি অনুমোদন করেন, আমাদের কিভাবে কাজ হয়, সেই মুখ্যমন্ত্রী কিছু জিনিস বলেন যে তুমি করো এটা। আমাদেরও যদি দপ্তরে কোনো সুপারিশ থাকে বা কোনো কাজ করার ইচ্ছে থাকে, সেটা আমরা তার কাছে প্রস্তাব পাঠাই। মুখ্যমন্ত্রী সেটা হয়তো ক্যাবিনেটে ফেলেন বা নিজে তার মতামত জানান, আমাকে ব্যক্তিগতভাবেও জানান, যাকে বলে আমলাতন্ত্র এখানে সক্রিয় থাকে। ঠিক আছে, তো এখানে আমি একটা কথা তোমায় বলে দিলাম, এইটা আমার প্ল্যানিং, তারপর সেটা হলো না। হ্যাঁ, তখন হলো এই যে, তো সেটা আবার পরবর্তী ক্ষেত্রে কোনো রাজনৈতিক কোনো টক শোয়ে তুলে নিয়ে বলবো, এই তো উনি ওই কথাটা বলেছিলেন, সেটা হয়নি। সেটা তো হয়নি। ধর বেড়ে বেটাকে ধর। আমি সেটার মধ্যে যেতে তুমি আমাকে ওই বুবির ট্র্যাপে ফেলো না।